আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা সিরিজ চালু করতে যাচ্ছি। এই সিরিজে আমাদের দেশের টপ ব্লু চিপ স্টকগুলার কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করব এবং ভ্যালুয়েশন করব। তো ১ম স্টক হিসাবে আমরা পিক করেছি সিটি ব্যাংককে। তো সিটি ব্যাংক আমাদের দেশের নামকরা একটা ব্যাংক, অনেক সুনামের সাথে ব্যবসা করে আসছে। তো আপনারা হয়তো শুনেছেন যে আমাদের দেশে কিছু ব্যাংক বন্ধ হয়ে গেছে, ৫ টা ব্যাংক বন্ধ হয়ে গেছে। তো যে ব্যাংকগুলা বন্ধ হয়ে গেছে, ওই ব্যাংকের ডিপোজিটাররাও তো কোথাও গিয়ে টাকা রাখবে। তো ওই ডিপোজিটাররা আমাদের দেশের সব ভালো, ভালো ব্যাংকে চলে গেছে। তা এইজন্য আমাদের দেশের অনেক ভালো, ভালো ব্যাংক অনেক ভালো ডিপোজিট পেয়েছে। যার মধ্যে এই বছর সবচেয়ে বেশি ডিপোজিট পেয়েছে সিটি ব্যাংক। তো সিটি ব্যাংকের প্রচুর পরিমাণ ডিপোজিট গ্রোথ হয়েছে। পার্সেন্টেজ টার্মে আমাদের দেশে সবচেয়ে বেশি ২০২৫ সালে সবচেয়ে বেশি ডিপোজিট গ্রোথ হয়েছে সিটি ব্যাংকের। তো এইজন্য এই সব কথা বিবেচনা করে অনেকের কাছে সিটি ব্যাংক অনেক লুক্রেটিভ একটা ইনভেস্টমেন্ট মনে হচ্ছে। তো এদের ভালো গ্রোথ হচ্ছে, এদের অনেক সুনাম আছে। তো এইসব তো কথা চিন্তা করেই আমি আজকে সিটি ব্যাংকের ভিডিওটা বানাচ্ছি। আরেকটা কথা বিবেচনা করেছি, যেটা হলো সিটি ব্যাংকের ডিভিডেন্ডও চলে আসছে। তো অনেকে ডিভিডেন্ডও চলে আসছে। তো সেই কথা চিন্তা করে অনেকে পজিশন নিচ্ছেন। তো আমার চ্যানেলের উদ্দেশ্য হলো আমাদের দেশের যে লং টার্ম ইনভেস্টর আছে, যারা ভ্যালু ইনভেস্টর আছে তাদের সাহায্য করা। তো সেই চিন্তা করেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওটা মূলত ৫ টা ভাবে বিভক্ত থাকবে। তো ১ নাম্বার সেকশনটা হচ্ছে গিয়ে রিলেটিভ ভ্যালুয়েশন এবং পিয়ার কম্পারিসন। তো রিলেটিভ ভ্যালুয়েশনটা কি? তো আমরা যখন স্কুল থেকে মার্কশিট নিয়ে বাসায় আসতাম, তো আমাদের আব্বা-আম্মা কি বলত যে, "তুই তো পরীক্ষায় তৃতীয় হয়েছিস, তুই তো এবার তৃতীয় হয়েছিস, কিন্তু আমাদের পাশের বাসার ছেলেটা তো ১ম হয়েছে বা ২য় হয়েছে।" তো এটাকেই বলে পিয়ার কম্পারিজন। তো আমরা কি করব? সিটি ব্যাংকের সাথে আমাদের দেশের অন্য ব্যাংক যেগুলো আছে, অন্য টপ ব্যাংকগুলা যেগুলো আছে, সেগুলো একটা কম্পেয়ার করব এবং কম্পেয়ার করে দেখব যে সিটি ব্যাংকটা কেমন করতেছে মেট্রিক গুলাতে। তো এটা হলো পিয়ার কম্পারিজন, যেটাকে রিলেটিভ ভ্যালুয়েশন ও বলা হয়। আর দ্বিতীয় হলো জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালুয়েশন। এটা একটা অ্যাবসোলিউট ভ্যালুয়েশন মডেল, এটাও আমরা করব। তৃতীয়টা হচ্ছে পিটার লিঞ্চ। পিটার লিঞ্চের পিজি বেসড ভ্যালুয়েশন। পিটার লিঞ্চ অনেক ফেমাস একজন ইনভেস্টর। উনি এই পিজিও রেশিওটা ফেমাসলি ইউজ করতেন। তো আমরা সেটা ইউজ করব। তো এখানে ২ টা ভ্যালুয়েশন মডেল নেওয়া হয়নি। যেটা হচ্ছে ডিসিএফ মডেল বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল এবং ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। তো ডিসিএফ এর কারণটা হচ্ছে ব্যাংকের প্রচুর পরিমাণ ক্যাশ অ্যাসেট থাকে। তো আপনি এখানে ঠিক করে ফ্রি ক্যাশ ফ্লোটা বের করতে পারবেন না। তো এইজন্য ডিসিএফ মডেলটা ব্যবহার করা হয় নাই। আর ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলটা নেওয়া হয় নাই। যার কারণ হচ্ছে গিয়ে যে ব্যাংকে তো আ স্টক ডিভিডেন্ডও দেয়, আবার ক্যাশ ডিভিডেন্ডও দেয়। তো স্টক ডিভিডেন্ডটা তো আপনি ঠিক করে কাউন্ট করতে পারবেন না। তো এইজন্য আমি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলটাও ব্যবহার করিনি। আর তারপরে হচ্ছে মিউচুয়াল ফান্ড একুমুলেশন প্রাইস। তো আমরা আমাদের দেশের এটা দেখব যে আমাদের দেশের টপ মিউচুয়াল ফান্ডগুলা সিটি ব্যাংকটাকে কি দামে অ্যাকোয়ার করেছে। তো সেটাও আমরা দেখার চেষ্টা করব। আর তারপরে সামারি এবং কনক্লুশন, এবং লাস্ট পার্টে গিয়ে আমরা একটা সামারি এবং কনক্লুশন করব। তো চলুন আমরা বেশি কথা না বলে আমাদের ১ম আ রিলেটিভ ভ্যালুয়েশন মেট্রিক এ চলে যাই। তো আমাদের ১ম আ রিলেটিভ ভ্যালুয়েশন মেট্রিকটা হচ্ছে পি রেশিও। তো পি রেশিওর জন্য আমি মূলত এদের ট্রেইলিং পি ইউজ করেছি। আপনি যদি এদের অ্যাবসোলিউট পি ইউজ করেন, তাহলে আপনি এটা পাস্ট ডাটাকে ইউজ করতেছেন। মানে গত বছর আর কি পারফরম্যান্স করছে সেটা ইউজ করতেছেন। তো আমার মতে ট্রেইলিং পিটা মোর অ্যাকুরেট। তো আমি ট্রেইলিং পি নিয়েছি। তো ট্রেইলিং পি নেওয়ার জন্য আমাদের এর গত ৯ মাসের ইপিএস কে এনুয়ালাইজ করে সেই পিটা আমরা নিয়েছি। তো আমাদের এখানে সবচেয়ে বেশি কম নাম্বার পেয়েছে হলো পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকের পি হলো 3.73, আর সবচেয়ে বেশি পি হচ্ছে ব্র্যাক ব্যাংকের। তো ব্র্যাক ব্যাংক হলো 8। তো এই ক্ষেত্রে সিটি ব্যাংকটা আছে ২ নাম্বার। তো সেই বিবেচনা করে সিটি ব্যাংকের পি হচ্ছে 3.96। তো সেই বিবেচনা করে সিটি ব্যাংকটা আমরা মোটামুটি আন্ডার ভ্যালুড ধরতে পারি। তো আমাদের আরেকটা জিনিস দেখুন, আমাদের দেশে যে ব্যাংকিং সেক্টরটা আছে, পুরা ব্যাংকিং সেক্টরের এভারেজ পি হচ্ছে 5.95। আমাদের দেশের ব্যাংকিং সেক্টরটা মোটামুটি অনেক আন্ডার ভ্যালুড। তো এর কারণ তো অনেকেই জানেন আমাদের দেশে ব্যাংকিং সেক্টর কি হইছে গত কয়েক বছর। তো এইজন্য মার্কেট ব্যাংকিং সেক্টরকে প্রাইস করছে না। তো ব্যাংকিং সেক্টরের এভারেজ পি হলো 5.35, 5.9 5.95। আমাদের আর সিটি ব্যাংকের পি হলো 3.96। তো সেই তুলনায়ও সিটি ব্যাংক অনেক আন্ডার ভ্যালুড। আমাদের তো চলুন আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় রিলেটিভ ভ্যালুয়েশন মডেলে। আমাদের তো দ্বিতীয় রিলেটিভ ভ্যালুয়েশন মডেল হচ্ছে পিবি রেশিও। পিবি রেশিও আমাদের তো আমরা যে পিবি রেশিওটা ইউজ করতেছি, পিবি রেশিও কি?
তো স্টকের প্রাইসকে তার নেট এসেট ভ্যালু দিয়ে ভাগ করলে আপনি পিবি রেশিও পেয়ে যাবেন। তো উদাহরণস্বরূপ পূবালী ব্যাংকের আমি যখন ভিডিও বানাচ্ছি তখন এর মার্কেটে প্রাইস চলছে ৳34.80 আর এর নেট এসেট ভ্যালু ৳58.09। তো পিবি রেশিও হয় 0.6। তো পি রেশিওর মতোই ১ নাম্বার পেয়েছে হলো পূবালী ব্যাংক আর ৬ নাম্বার পেয়েছে হলো ব্র্যাক ব্যাংক। তো সেক্ষেত্রেও পিবি রেশিও হিসাব করলেও সিটি ব্যাংকের পিবি রেশিও হলো 0.66। তো পিবি রেশিওর তুলনায়ও সিটি ব্যাংক মোটামুটি ভালোই আন্ডার ভ্যালুড আছে। তো চলুন আমরা এখন চলে যাই আমাদের ৩ নাম্বার রিলেটিভ ভ্যালুয়েশন মেথডে। তো ৩ নাম্বার রিলেটিভ ভ্যালুয়েশন মেথডটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। তো আমরা ডিভিডেন্ড ইল্ডের জন্য শুধু ক্যাশ ডিভিডেন্ড ইল্ডটাকে ধরেছি। এর আগেও আমি একটু বলেছি যে একেকটা ব্যাংক একেক রকম ডিভিডেন্ড দেয়, একেক রকম স্টক ডিভিডেন্ড দেয়। তো এইজন্য আমি শুধু ক্যাশ ডিভিডেন্ডটা দিয়েছি। আর ক্যাশটাই আমরা যারা লং টার্ম ইনভেস্টর আছি সেহেতু আমরা তো আর স্টক বিক্রি করি না, আমরা ক্যাশটাকে ইউজ করি। তো সেক্ষেত্রে আমার মতে ক্যাশ ডিভিডেন্ডটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। তো সেক্ষেত্রে সিটি ব্যাংকটা একটু পিছিয়ে আছে। এই যে দেখুন ডিভিডেন্ড ইল্ডের ক্ষেত্রে উত্তরা ব্যাংকে সবচেয়ে এগিয়ে আছে। উত্তরা ব্যাংকের ডিভিডেন্ড ইল্ড হলো 7.3%। আর ব্র্যাক ব্যাংকের ডিভিডেন্ড ইল্ড হলো সবচেয়ে কম 1.9%। তো সিটি ব্যাংকটা ৪ নাম্বার পেয়েছে। সিটি ব্যাংকের ডিভিডেন্ড ইল্ড হলো 5% ডিভিডেন্ড ইল্ড, ক্যাশ ডিভিডেন্ড ইল্ড। আমার মতে এটা একটা মোটামুটি ভালো মানেরই ইল্ড। সিটি ব্যাংক একটু পিছিয়ে আছে ডিভিডেন্ড ইল্ডে, তাছাড়া বাকি মেট্রিকগুলোতে একটু এগিয়ে আছে। তো চলুন এখন দেখি ইপিএস গ্রোথ। তো ইপিএস গ্রোথের জন্য আমরা ২ টা মেট্রিক নিয়েছি। একটা হলো লাস্ট ৫ বছরের ইপিএস গ্রোথ আর লাস্ট ৩ বছরের ইপিএস গ্রোথ। ইপিএস গ্রোথকে আপনি নেট ইনকাম গ্রোথও ধরতে পারেন। একটা কোম্পানির নেট ইনকামকে তার শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলে আপনি ইপিএস গ্রোথ পেয়ে যাবেন। তো তো ইপিএস গ্রোথের ক্ষেত্রে ১ নাম্বার পেয়েছে হলো প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক যেহেতু ছোট্ট একটা ব্যাংক, এটা প্রচুর পরিমাণ গ্রোথ করতে পারতেছে। আর সবচেয়ে কম পেয়েছে হলো ইবিএল। ইবিএল যেহেতু এটা কনজারভেটিভ বিজনেস করে, তো এটা কম পেয়েছে। তো সেক্ষেত্রে সিটি ব্যাংকটা মোটামুটি মাঝামাঝি আছে। তো লাস্ট ৫ বছরে সিটি ব্যাংকের ইপিএস গ্রোথ হয়েছে 32.92%। আর লাস্ট ৩ বছরে হয়েছে 32.93%। তো আমার কাছে একটা ডাটা যেটা ইন্টারেস্টিং মনে হলো, এই যে দেখুন ইবিএল এর লাস্ট ৫ বছরে ইপিএস গ্রোথ হয়েছে 10.46%। আর ৩ বছরে হয়েছে 18.0%। এটা কিন্তু কনসিস্টেন্ট না, অনেক গ্যাপ ২ টা ডাটার মধ্যে। কিন্তু সিটি ব্যাংকের দেখুন মোটামুটি কনসিস্টেন্সি। ৫ বছরে যেরকম গ্রোথ হয়েছে ৩ বছরে সেরকম গ্রোথ হয়েছে। আমার কাছে এই ডাটাটা একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, তাই আপনাদের বলে দিলাম। তো ইপিএস গ্রোথ বিবেচনা করলেও সিটি ব্যাংক ৩ নাম্বারে পড়ে। তো আমরা এখন যাব আরেকটা রিলেটিভ ভ্যালুয়েশন মডেল, সেটা হলো আরওই। তো আরওই এর উপর বেস করে আমরা দেখব যে কোথায় আছে। তো আরওই এর উপর বেস করে আমাদের সিটি ব্যাংকটা আছে ১ নাম্বার পজিশনে। সিটি ব্যাংক এখানে কিং, সিটি ব্যাংক হচ্ছে উইনার। তো আরওই সিটি ব্যাংক খুব ভালো আরওই জেনারেট করতে পারে। এতে আপনি বুঝতে পারেন সিটি ব্যাংকের বিজনেসটা কিরকম এফিশিয়েন্ট। সিটি ব্যাংক অনেক ভালো আরওই জেনারেট করতে পারে। তো সবচেয়ে কম নাম্বার পেয়েছে হলো পূবালী ব্যাংক ৬। আর সবচেয়ে ভালো করেছে হলো আম সিটি ব্যাংক। তো সিটি ব্যাংকের এই বছরের আরওই হচ্ছে, গত ৯ মাসের আরওই হচ্ছে গিয়ে ২৬%। আর এদের ৫ বছরের আরওই হচ্ছে 17%। এভারেজ করে দাঁড়ায় 20%। তো সিটি ব্যাংক আরওই এর ক্ষেত্রে কিং। তো এর মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের রিলেটিভ ভ্যালুয়েশন। তো ভিডিও শেষে আমরা আরেকটু রিক্যাপ করব। এই গত যেই মেট্রিকগুলো আমরা দেখেছি সেগুলাকে আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করব। তো চলুন আমরা এখন অ্যাবসোলিউট ভ্যালুয়েশনে চলে যাই। তো আমরা অ্যাবসোলিউট ভ্যালুয়েশনে আমরা যেই মেথডটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে জাস্টিফাইড পিবি রেশিও। তো জাস্টিফাইড পিবি রেশিও ইন্ট্রিনসিক ভ্যালুর ফর্মুলা হচ্ছে এইটা। বুক ভ্যালু ইনটু আরওই মাইনাস জি। জি হচ্ছে লং টার্ম গ্রোথ, আর মাইনাস জি, আর হচ্ছে ডিসকাউন্ট রেট মাইনাস জি। তো এটাই আমরা ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমাদের যে ডাটাগুলো লাগবে, বুক ভ্যালু বা ন্যাপ। তো সিটি ব্যাংকের বুক ভ্যালু বা ন্যাপ হচ্ছে 38.9। আরওই হচ্ছে 26.18। এটা হচ্ছে এই বছরের গত ৯ মাসের আরওই। আর গত ৫ বছরের এভারেজ আরওই হচ্ছে 17.95%। তো আমাদের একটা প্রজেক্টেড আরওই দিতে হবে। আমরা যদি এই প্রজেক্টেড আরওইটা দিতে পারি তাহলে এর ইন্ট্রিনসিক ভ্যালুটা চলে আসবে। তো প্রজেক্টের আরওই দেওয়ার আগে আর ২ টা ডাটা চলেন দেখে নেই আমরা কি ধরেছি। তো টার্মিনাল গ্রোথ রেট, লং টার্ম গ্রোথ রেট এর 3% ধরেছি। আর কস্ট অফ ক্যাপিটাল মানে ডিসকাউন্ট রেট ধরেছি 11.5%। আর মার্জিন অফ সেফটি নিয়েছি 10%। তো চলুন আমরা আমাদের শুধু এই ডাটাটা দিতে হবে প্রজেক্টেড আরওই।
তো উম এই বছরে আরই হলো 26% আর ৫ বছরের এভারেজ আরই হলো 17%। আমরা ধরে নিলাম এটা আমার অনুমান মাত্র, আমি যেহেতু সিমুলেশনটা বানাচ্ছি, আমার অনুমান মাত্র এই কোম্পানিটা এদের আরো এই 14% করে ফিউচারে গ্রোথ করবে। তো 14% আ আমার মতে এটা একটা রিজনেবল ডাটা। আপনারা দেখেছেন সিটি ব্যাংক কিরকম এফিশিয়েন্ট, এরা 26% করে বৃদ্ধি করছে। তো 14% আমার মতে একটা রিজনেবল ডাটা। তো এই 14% এর উপর বেস করে এর ইন্ট্রিনসিক ভ্যালু আসে ৳৪৪। সিটি ব্যাংকটা যদি আপনি ৳৪৪ দিয়ে কিনেন, তাহলে এই ভ্যালুয়েশন এর উপর এর দাম আসে, ইন্ট্রিনসিক ভ্যালু আসে ৳৪৪। আমরা কিন্তু 10% মার্জিন অফ সেফটিও নিয়েছি যে আমাদের যদি সিমুলেশন এ কোনো ভুল হয় তো তাও আসে ৳৪৪। তো মার্কেটে এই স্টকটা ৳25 তে ট্রেড হচ্ছে। সেই অনুযায়ী এই স্টকটা ৭৬% আন্ডার ভ্যালুড। দেখেন কত আন্ডার ভ্যালুড। তো আমাদের দেশের ব্যাংক সেক্টরটা অনেক আন্ডার ভ্যালুড। তো আমরা এখন 2nd আমাদের অ্যাবসোলিউট ভ্যালুয়েশন মডেলটা ইউজ করব। সেটা হচ্ছে গিয়ে পিটার লিঞ্চের PEGY রেশিও। তো চলুন আমরা দেখে নেই PEGY রেশিওটা কি করে কাজ করে। তো এটা কাজ করে P রেশিওকে আম আর্নিং গ্রোথ প্লাস ডিভিডেন্ড দিয়ে ভাগ করে দিলে। তো এই ভ্যালুয়েশন মডেলটা আপনাকে একটা স্টকের ইন্ট্রিনসিক ভ্যালু প্রাইস দেয় না। কিন্তু এটা বলে যে PEG রেশিও যদি ১ থেকে ১ এর সমান হয় তাহলে ধরে নিবেন যে স্টকটা ভ্যালুড, ফেয়ারলি ভ্যালুড। যদি ১ এর চেয়ে কম হয় তাহলে এই স্টকটা আন্ডার ভ্যালুড বা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন এ আছে। কিন্তু PEG রেশিও যদি ১ থেকে বড় হয়ে যায় তাহলে এটা ধরে নিবেন এই স্টকটা ওভার ভ্যালুড বা এক্সপেনসিভ। তো আমরা এটা বের করার চেষ্টা করব। তো সিটি ব্যাংকের P রেশিও হচ্ছে 3.96 আর এদের ইপিএস গ্রোথ হচ্ছে 32.78% আর এদের ৫ বছরের ইপিএস গ্রোথ হচ্ছে 32.92%। তো আমরা কি করব? এদের একটা প্রজেক্টেড ইপিএস গ্রোথ দেওয়ার চেষ্টা করব। আর এদের ডিভিডেন্ডও হলো 5%। তো আমরা কি করব? এর প্রজেক্টেড ইপিএস আ ইপ ইপ ইপিএস গ্রোথ দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা চিন্তা করে দেখি যে আমাদের ব্যাংকগুলা কি আকারে গ্রো করতে পারে। তো ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ হলো মানুষকে ঋণ দেওয়া। আম এখনকার দিনে ব্যাংকগুলা মূলত এদের প্রফিট করছে ট্রেজারি বন্ডের yield থেকে। কিন্তু এটা তো সারা জীবন এরকম থাকবে না। ব্যাংকগুলা এদের পুরো এদের আগের বিজনেসে ফিরে যাবে। তো আমার মতে, আমার প্রজেকশন মতে ব্যাংকগুলা এদের ইপিএস কে 12% করে গ্রোথ করতে পারবে প্রতি বছর। কাউকে যদি লোন দেয় মা মা বা কর্পোরেট লোন দেয়, ব্যাংকগুলা ইজিলি 12% গ্রোথ করতে পারবে। তো ওই ক্ষেত্রে আমি এদের ইপিএস গ্রোথটা এই 32% ধরলাম না, 33% ধরলাম না, ধরলাম 12%, খুব কনজারভেটিভ ধরলাম। তো সেই হিসাবে সিটি ব্যাংকের পেগ রেশিও, পিটার লিঞ্চের পেগ রেশিও আসে 0.23%, মানে ১ কোয়ার্টারের চেয়েও কম। তো পিটার লিঞ্চ কি বলেছেন? যদি ১ এর চেয়ে কম হয় তাহলে এটা আন্ডার ভ্যালু। তো পিটার লিঞ্চের পেগ রেশিও অনুযায়ী সিটার ব্যাংক অনেক আন্ডার ভ্যালুড। তো এর মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের অ্যাবসোলিউট ভ্যালুয়েশন। চলুন আমরা এখন দেখি মিউচুয়াল ফান্ডরা কত দামে কিনেছে এই স্টকটা। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি হলো জানুয়ারি মাসের ৬ তারিখ। তো জানুয়ারি মাসের ৬ তারিখ হলেও আ মিউচুয়াল ফান্ডগুলা এদের আ আজ এদের ডিসেম্বর এন্ড পোর্টফোলিও প্রকাশ করেনি। তো আমি এটা আ সেপ্টেম্বর কোয়ার্টারের আ পোর্টফোলিওর থেকে নিয়েছি। তো যদি আ ডিসেম যদি আ যদি এই ডিসেম্বর ক্লোজিং এর আম পোর্টফোলিও পাবলিশ হয়, তাহলে এটা আমি আমার ফেসবুক গ্রুপে দিয়ে দিব। আমার একটা ফেসবুক গ্রুপ আছে ব্যাংক ইনভেস্টর বাংলাদেশ, ওখানে দিয়ে দিব। তো ওইখানে আপনারা জয়েন করতে পারেন। তো চলুন আমরা দেখি। তো এজ এজ আমাদের দেশের অনেক ভালো একটা মিউচুয়াল ফান্ড। এজের কোনো সিটি ব্যাংকের ইউনিট নাই। বিআইপিবি যে আছে, বিআইপিরও কোনো ইউনিট নাই। সিডব্লিউটিরও কোনো ইউনিট নাই। শান্তার কিছু ইউনিট আছে। তো শান্তার ইউনিটগুলা এরা ৳25 দরে কিনেছে। আ ৳25 ৩৯ পয়সা দরে কিনেছে। আর ইউসিবি যে আছে, ইউসিবিরও কোনো ইউনিট নাই। আইডিএলসি গ্রোথ ফান্ডের আছে, যেটা ৳25 করে কিনেছে, ৳25 ৬৮ পয়সা করে কিনেছে। আর ইনভেস্টিভ যে আছে, ইনভেস্টিডও ৳25 ৫০ পয়সা করে কিনেছে। তো এভারেজ প্রাইস দাঁড়ায় হইলো, মিউচুয়াল ফান্ড যারা কিনেছে এদের এভারেজ প্রাইস দাঁড়ায় হইলো ৳25.৫২ পয়সা। আর মার্কেটে এখন ট্রেড হচ্ছে ৳25.১ পয়সা। তো সেই সব কথা চিন্তা করলে স্টকটা ১% এর মতো আন্ডার ভ্যালুড আছে এই মিউচুয়াল ফান্ডের ইউনিটের তুলনায়। তো এখন চলুন আমাদের সামারি এবং কনক্লুশন এ চলে যাই। তো সামারি এবং কনক্লুশনে পি রেশিওর উপর বেস করে সিটি ব্যাংক নাম্বার পেয়েছে ২ নাম্বারে আছে। ১ নাম্বারে হলো পূবালী ব্যাংক। পিবি রেশিওর উপর বেস করে এটা ২ নাম্বার পেয়েছে। ১ নাম্বার হলো আবার পূবালী ব্যাংক। ডিভিডেন্ড ইল্ড এর হিসাব করলে এটা পেয়েছে
4 নাম্বার বাংলাদেশের টপ ব্যাংকগুলোর মধ্যে ডিভিডেন্ড ইল্ড হিসাব করলে 4 নাম্বার ব্যাংকে আছে। 1 নাম্বার হলো উত্তরা ব্যাংক। ইপিএস গ্রোথে আছে এটা 3 নাম্বারে। প্রাইম ব্যাংক হলো 1 নাম্বার। আর এর উপর বেস করে এটা কিং। আর এর উপর বেস করে এটা হলো উইনার। আমাদের পিবি রেশিও যে ভ্যালুয়েশন মডেলটা ইউজ করেছি সেখানে এটার দাম এসেছে ৳৪৪। এটা ৭৬% আন্ডার ভ্যালুড। পিটার লিঞ্চের প্যাগ রেশিওতেও এটা আন্ডার ভ্যালুড। আর এভারেজ মিউচুয়াল ফান্ডার যে দামে কিনেছে সেখান থেকেও আন্ডার ভ্যালুড। তো আপনি ইচ্ছা করলে এই ভিডিওটা পজ করে এই স্ক্রিনশটটা এটা দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের ভিডিওর সামারি এবং রিক্যাপ। তো এর মাধ্যমেই আমাদের সিটি ব্যাংকের ভ্যালুয়েশন এবং কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস শেষ হয়ে গেল। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে। তো এরকম ভিডিও কন্টিনিউ আসতে থাকবে। আপনার যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে এবং আপনি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে রেগুলার এরকম ভিডিও আসতে থাকবে। আমি অলরেডি 2টা ভিডিও আপলোড করেছি। একটা হলো ব্যাংকের এনপিএল রেশিওর ভিডিও। আরেকটা হলো গিয়া ফিক্সড ইনকাম অ্যাসেটের সাথে মেরিকোরকে কম্পেয়ার করেছি। তো নেক্সট ভিডিওতে আমি হইতে পারে প্রাইম ব্যাংকের অ্যানালাইসিস করব, না হয় ইবিএল এর অ্যানালাইসিস করব। তো আপনি আমাকে কমেন্টে জানান আপনি কোন ব্যাংকের অ্যানালাইসিস চান। যেটা সবচেয়ে বেশি বুট পড়বে সেটার ভিডিও আমি সবার আগে করব। তো